নমস্কার, আমি অমিতাভ। আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর কয়েকদিন পরেই মকর সংক্রান্তি। আর আপনারা অনেকেই জানেন এই মকর সংক্রান্তির সময় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় এই রাজ্যের সবচেয়ে বড় মেলা গঙ্গাসাগর মেলার। গত বছর অর্থাৎ 2023 সালের এই সময় আমরা গিয়েছিলাম পূর্ণতীর্থ গঙ্গাসাগরে এই মেলার বৈচিত্র্যকে কাছ থেকে দেখার জন্য, উপলব্ধি করতে ভারতবর্ষের বৈচিত্র্যর মধ্যে ঐক্যকে এবং আধ্যাত্মিকতাকে। আজকের এই ভিডিওতে থাকবে গঙ্গাসাগর মেলায় যাওয়ার যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ এবং যারা বিভিন্ন কারণে যেতে পারবেন না তাদের জন্য থাকবে মানস ভ্রমণ। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। আজ 14ই জানুয়ারি, ঘড়ির কাঁটায় সকাল 8টা। আমরা এসে পৌঁছলাম শিয়ালদহ স্টেশনের সাউথ ডিভিশনে। প্ল্যাটফর্মে ঢোকার মুখে ভিড়টা দেখেই আন্দাজ করতে পারলাম আগামী 2 দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে। যা হোক করে ভিড় ঠেলে উঠে বসলাম 9:15 নামখানা লোকালে। শিয়ালদহ স্টেশন থেকে সারাদিনে বেশ কিছু নামখানা লোকাল চলে, তবে সেগুলি আপনারা কোনো অ্যাপস বা টাইম টেবিলে দেখতে পাবেন না। সেই ট্রেনগুলি আপনারা লক্ষ্মীকান্তপুর লোকাল হিসাবেই দেখতে পাবেন। কিন্তু ভোর 5:20, সকাল 7:14, 9:15 এরকম আরও বেশ কিছু ট্রেন লক্ষ্মীকান্তপুরের পরেও নামখানা পর্যন্ত যায়। আমি আপনাদের সাজেস্ট করব কোন লক্ষ্মীকান্তপুর লোকালটি নামখানা পর্যন্ত যাবে সেটি স্টেশনের এনকোয়ারিতে অথবা টিকিট কাউন্টারে জেনে তারপর ট্রেনে উঠুন। তাতে আপনাদের আর লক্ষ্মীকান্তপুরে গিয়ে অপেক্ষা করতে হবে না। প্রায় 2.5 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম কাকদ্বীপ। নামখানার আগের স্টেশনেই কাকদ্বীপ। এই কাকদ্বীপ এবং নামখানা দুই দিক দিয়েই আপনারা গঙ্গাসাগর পৌঁছতে পারেন। আমরা যাওয়ার সময় যাচ্ছি কাকদ্বীপ দিয়ে এবং ইচ্ছে আছে ফিরবো নামখানা হয়ে। তাতে দুটি পথই আপনাদের দেখাতে পারবো। স্টেশন থেকে বেরিয়ে চড়ে বসলাম টোটোতে। এই টোটো আমাদের পৌঁছে দেবে লট নাম্বার 8 জেটিঘাটের কাছাকাছি। এখানে টোটোর এতই চাপ, একটা টোটোয় 6জন করে তুলছে, সামনে একজন, টোটাল 7 জন। আর টোটোর ভাড়া নিচ্ছে 30 টাকা করে। ওই টোটোয় আসুন, এসে লাস্ট 1 কিলোমিটার আপনাদের হাঁটতেই হবে। আমরা এখন হাঁটছি টোটো থেকে নেমে। এখান থেকে 1 কিলোমিটার বলছে যে ঘাট অবধি, সেখান থেকেই ভেসেল পাওয়া যাবে। তো আমরা এই প্রথমবারই আসছি, বুঝতে পারছি না কিছুই। তো চলুন দেখি আরও কত দূর যেতে হয়। আমরা এখন একটা শর্টকাট নিচ্ছি মাঠের উপর দিয়ে রাস্তা ছেড়ে। তো এই মাঠটা পুরো পেরিয়ে ওই পারেই বোধহয় ভেসেলের জন্য ঘাট। শুধু বাস দেখুন, কত গাড়ি আর বাস এসেছে। এখানে অস্থায়ী তাঁবু, বাথরুম, খাওয়ার জায়গা ভর্তি। যেদিকেই বাস যাচ্ছে দেখতে পাচ্ছি শুধু বাস, গাড়ি, লরি। অন্তত কয়েক হাজার, 10-15 হাজার গাড়ি হয়তো এখানে আছে। এখানে একটা দোকান থেকে বিস্কুট কিনে রাখছি, বিস্কুট, জল, আপৎকালীন, কারণ সামনে যা ভিড় দেখছি, কখন পৌঁছবো জানি না, কখন খাওয়া দাওয়া হবে জানি না। ঠিক আছে তো ঠিক আছে, তো চলুন দেখি। খাওয়ার দাওয়ার ব্যবস্থা সব করে নিচ্ছে, হয়তো সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, আর কিরাম টাইম লাগবে কাকা, যা ভিড় আছে? এখন লাইনে 1 ঘন্টা থাকতে হবে। 1 ঘন্টা লাগবে। জল নিয়ে নেন একটা 2 লিটার। জল আছে ব্যাগে? জলটা হ্যাঁ, দরকার। ভেসেলের জন্য আমরা লাইন দিয়েছি। লাইনটা আপনাদের একবার দেখাই। ওই সামনে যে বাসটা আসছে তারও সামনে থেকে, অনেক সামনে থেকে লাইন, এবং সেই লাইনটা দেখুন। এদিকে যত দূর দেখবেন সেই লাইনটাই পুরো চলে গেছে, জানি না কখন হবে। এখন বলছে এখানেই প্রায় 3-4 ঘন্টা হয়তো দাঁড়াতে হবে, তারপর ওখানে গিয়ে ভেসেলে ওঠা যাবে।
তো চলুন আমরা লাইনে গিয়ে দাঁড়াই, দেখি তারপর কখন কি হয়। আর এখান থেকেই শুরু হবে আপনার চরম ধৈর্যের পরীক্ষা। আগামী 3 থেকে 4 ঘন্টা এই জনসমুদ্র পেরিয়ে আপনাদের লট নাম্বার 8 জেটিঘাট পৌঁছতে হবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, সেই জন্যই হয়তো এতটা কষ্ট হচ্ছে। এখনও আমরা জেটিঘাটে এসে পৌঁছইনি, প্রায় 3 ঘন্টা হতে চললো। এসে গেছি প্রায়, বলছে তো আর একটুখানি। তো চলুন দেখি কখন পৌঁছই। এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, এখানে ভলেন্টিয়াররাও টিকিট বিক্রি করছে, একই প্রাইস, কোনো অসুবিধে কিছু নেই, 40 টাকা করে, আপ ডাউন 80 টাকা। তো আমরা টিকিট লাইন থেকেই দাঁড়িয়ে কেটে নিলাম। লাইনে দাঁড়িয়ে জীবনের অন্যতম কষ্টকর 3 ঘন্টা সময় অতিক্রম করে এসে পৌঁছলাম লট নাম্বার 8-এ। তবে আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি, যদি এইটুকু কষ্ট করে নিতে পারেন তবে বাকি পথটা নিশ্চিন্তে পার হয়ে যাবেন। আমি এখানে একটা সিটও পেয়ে গেছি, এতক্ষণ বাদে এখানে একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতেই বসে গেছি। আর পিছনে ভিড়টা দেখুন একবার, পুরো ভেসেলটা ভর্তি হয়ে গেছে। এটা একটা বড় ভেসেল, যাতে এমনি সময় গাড়ি টাড়ি পার হয় আর কি, সেই ধরনের ভেসেল। একসাথে অনেক লোক যেতে পারবে, বেশ কয়েকশো কয়েক হাজার লোক যেতে পারবে। ঘন্টা বাজিয়ে ভেসেল রওনা হলো জেটিঘাট থেকে। সামনে যত দূর চোখ যায় শুধুই দিগন্ত বিস্তৃত জলরাশি। আর কিছু দূরেই সাগরদ্বীপে গঙ্গা নদী সাগরে এসে মিশেছে, তাই গঙ্গার বিস্তৃতি এখানে বিশাল। একসময় এই জলপথ পার করে গঙ্গাসাগর পৌঁছানো ছিল খুবই বিপদসংকুল, তবে আজ প্রযুক্তির উন্নতি এবং প্রশাসনের তৎপরতায় সেই বিপদ আর নেই। গঙ্গাসাগর এখন সারা বছর মানুষের কাছে এক পছন্দের উইকেন্ড ট্যুর ডেস্টিনেশন। দেখতে দেখতে কখন যে এই 45 মিনিটের যাত্রাপথ শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। আমরা এসে পৌঁছলাম সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটে। এখানে নেমে 1 কিলোমিটার হেঁটে আপনাকে পৌঁছতে হবে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর মেলা যাওয়ার যে কোনো বাসে বা গাড়িতে উঠে পড়ুন। আপনারা বেরিয়ে এই মেন রোডেতে পড়বেন এবং এই বাঁদিকে রয়েছে ম্যাজিক গাড়ি সমস্ত, এবং ডান দিকে রয়েছে বাস। 30 কিলোমিটার পথ যেতে সময় লাগলো 1 ঘন্টা, ভাড়া পড়লো প্রত্যেকের 30 টাকা। অবশেষে 12 ঘন্টার যাত্রাপথ সম্পন্ন করে পৌঁছলাম গঙ্গাসাগর মেলার প্রবেশদ্বারে। মেলার ভিতর প্রবেশ করে আমরা প্রথমেই গেলাম কপিল মুনির আশ্রমে। পুরাণে বর্ণিত আছে দেবতা ইন্দ্র নাকি একবার সাগর রাজার অশ্বমেধের ঘোড়া চুরি করে লুকিয়ে রাখেন এই কপিল মুনির আশ্রমের কাছে। এরপর রাজা যখন তার 60,000 ছেলেকে সেই ঘোড়া খুঁজতে পাঠান, সেটি এই জায়গা থেকেই পাওয়া যায়। ফলে চুরির দায় গিয়ে পড়ে কপিল মুনির ওপর। সাগর রাজার ছেলেদের মুখে এই অপবাদ শুনে কপিল মুনি শাপ দিয়ে 60,000 ছেলেকে ভস্মীভূত করে দেন। তাদের আত্মার স্থান হয় পাতালে। পরে কপিল মুনির রাগ কমলে সাগর রাজার বহু অনুরোধের পর কপিল মুনি বলেন, দেবী পার্বতী যদি গঙ্গা রূপে পৃথিবীর বুকে নেমে আসেন, তবে সেই পবিত্র জলের স্পর্শ এই ভস্মের উপর পড়লে তবেই সেই 60,000 আত্মার স্বর্গলাভ সম্ভব। কপিল মুনির নির্দেশ মতো সাগর রাজার বংশধর রাজা ভগীরথ তপস্যা করে শিবকে তুষ্ট করলেন। শিব তুষ্ট হয়ে পার্বতীকে স্বর্গ থেকে মর্তে পাঠান। আর আজকের এই চৈত্র সংক্রান্তির পবিত্র দিনে সেই পবিত্র জলের স্পর্শ পেয়ে সাগর রাজার 60,000 ছেলের আত্মার স্বর্গলাভ হয়। সেই থেকেই এই পুণ্য দিনে হিন্দুরা সাগরে এসে গঙ্গা স্নান করেন, যাতে তাদের আত্মার স্বর্গলাভ হয়। কপিল মুনির আশ্রম দর্শন সেরে এবার আমরা গেলাম সাগর তীরে আরতি দেখতে। বিগত কয়েক বছর
এই দিনে এখানে সন্ধ্যায় গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়ে থাকে, যা এখন গঙ্গাসাগর মেলার এক মুখ্য আকর্ষণ। আরতি শেষ হতে আমরা চলে গেলাম মেলার ভিতর। ঘুরে দেখলাম বিভিন্ন দোকানপাট, খেলাম বেশ কিছু খাবার দাবারও। মেলার জন্য এখানে এরকম বেসিনের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি বেসিন অত্যন্ত পরিষ্কার এবং প্রতিটিতে লিকুইড হ্যান্ড সোপ রয়েছে। এত ভিড়ের মাঝে এত সুন্দর ব্যবস্থা সত্যি আমাকে অবাক করেছিল। এবার চলুন আপনাদের দেখাই থাকবেন কোথায়। এখানে বেশ কিছু সরকারি গেস্ট হাউস আছে, তবে এই মেলার সময় এগুলোর বুকিং পাওয়া এক প্রকার অসাধ্য। এছাড়াও এখানে রয়েছে বহু আশ্রম এবং ধর্মশালা। এখানে বিভিন্ন ঘর রয়েছে, সেগুলিতে আপনারা যদি ফাঁকা থাকে অবশ্যই থাকতে পারেন। যদি ঘর ফাঁকা নাও পান তবে একটা রাত এরকম যে কোনো আখড়ায় বসে গান শুনে কাটিয়ে দিতে পারেন। গুড মর্নিং। আজকে 15ই জানুয়ারি আর আমরা এখন আছি গঙ্গাসাগরে। গতকাল আপনাদের মেলা ঘুরিয়ে দেখিয়েছি আর এখন বাজে ভোর 4টের সময় আমরা উঠে একটু ঘুরতে বেরিয়েছি। তো চলুন আপনাদেরও এখানে ভোরবেলার দৃশ্যগুলো দেখাই। এখন ভোর 4:40 বাজে আর এখনই অলরেডি কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এখানে বারবার অ্যানাউন্সমেন্টও করছে যে কোনো রকম ভেসেল চলছে না। আর এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কুয়াশা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো কুয়াশা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ ভেসেল পরিষেবাও চলবে না। তো আমরাও ততক্ষণ চান টান করবো, করে তারপরে চেষ্টা করবো এখান থেকে বেরোনো। কত করে চা? 5 টাকা লিটার। হ্যাঁ, 2টো লিকার দাও। ভাই নিকা খাবেন না? দুধ দুধ চালো। অল্প অল্প। ভোর হতেই আমরা গেলাম সাগরে পুণ্য স্নান করতে। হাজারো হাজারো মানুষের ভিড়ে তখন লোকারণ্য এই সাগর তীর। সকলের মতো আমরাও স্নান করে এলাম, তবে কোনো স্বর্গ লাভের আশায় নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা। আমি এবং আমার বন্ধু দুজনেই গঙ্গাসাগর এসেছিলাম এক টুকরো ভারতবর্ষকে দেখব বলে, তার বৈচিত্র্যর মধ্যে এই ঐক্যকে উপলব্ধি করব বলে। এই যাত্রায় আমরা সফল। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষ, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষের আগমনে গঙ্গাসাগর যেন সত্যি বিবিধের মিলন ক্ষেত্র। এবার আমাদের ফেরার পালা। স্থানীয় একটি মোটর ভ্যানে চেপে আমরা চলে এলাম বেনুবন। সেখান থেকে লঞ্চে করে এলাম নামখানা। জলপথে পার হলাম সাগরের বেশ কিছুটা অংশ, মুড়িগঙ্গা নদী এবং হাতানিয়া দোয়ানিয়া নদী। নামখানা জেটিঘাটে নেমে টোটো করে স্টেশন এবং সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদহ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।